ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িতে চলছে ভাঙচুর। বিক্ষুব্ধরা বলছেন, ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি বসে দেশবিরোধী তৎপরতা চালাচ্ছেন শেখ হাসিনা। এদিকে বাড়িটি থেকে নানা জিনিসপত্র এমনকি ইটও খুলে নিয়ে যাচ্ছেন অনেকে। ভাঙচুর দেখতে ভিড়ও করছেন কেউ কেউ। বৃহস্পতিবার সকাল 10টা রাতে শুরু হয়ে তখনও চলছে এসকেভেটরে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা। এ সময় বাড়িটির সামনে দাঁড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারত বিরোধী স্লোগান দেন অনেকে। তারা বলেন, ভারতে বসেও দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তার চাহিদা পূরণ করতে পারতেছিল, সেটা ভোট প্রধান চাহিদা। তো এটা এই বিক্ষোভটা, মনের রাগটা, গুচ্ছাটা কিন্তু ভোট থেকেই সৃষ্টি হয়েছে। দেশের মানুষ যাতে অশান্তিতে থাকে, সে দীর্ঘ 17 বছর যে অশান্তির মধ্যে রেখেছে, এখনো এই মানুষ যাতে অশান্তির মধ্যে থাকে সেই প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 16 বছর ধরে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা সহ একনায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ সরকার। গণ অভ্যুত্থান ও ৩২ নম্বরের বাড়ি ভাঙা দীর্ঘদিনের সেই ক্ষোভেরই প্রকাশ। এই ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে আগে থেকে অনেক অভিমান ছিল। এই ছাত্রলীগের কারণে কোথাও স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি নাই। আমাদের কলেজে অনেক রাজনীতি ছিল, এখন রাজনীতি নাই, এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। খুনি হাসিনার যতক্ষণ না ফাঁসি হবে ততক্ষণ এই ক্ষোভ থামবে না। এটা জাস্ট একটা প্রতীকীর ধারণ যে আমরা জাস্ট ভেঙে দিচ্ছি, এটা তেমন কিছু না। একটা বিল্ডিং ভাঙলেও কি না ভাঙলেও কি, মূল কথা হচ্ছে আর ফাঁসি লাগবে। এ সময় ভবনটির দরজা জানালা থেকে শুরু করে নানা জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। এদিকে ধানমন্ডি ৫ নম্বরের সুধা সদনেও আগুন দেয়া হয় বুধবার রাতে। সেই আগুন শিখা দেখা গেছে সকালে। পরে সেখান থেকে নানা জিনিসপত্র নিতে দেখা যায় বহিরাগতদের। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি তো সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে রয়েছেন। গতকাল থেকে এই বাড়ি ভাঙচুরের কার্যক্রম শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ঠিক প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বেলা যত বাড়ছে, ছাত্র জনতা, বিক্ষুব্ধ যারা, তারা কিন্তু এখানে তাদের সংখ্যাও বাড়ছে। গতরাতে আমরা দেখেছিলাম যে 7টার পর থেকেই ধানমন্ডি ৩২-এর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা তারা কিন্তু এখানে এসছেন। প্রথম পর্যায়ে আমরা দেখেছি যে হাতুড়ি, রড, বিভিন্ন সরঞ্জাম দিয়ে কিন্তু বাড়ি ভাঙা হচ্ছে। তারপরে আমরা দেখেছি 11টার পর রাত এক্সকেভেটর নিয়ে আসা হয় এবং সেটি দিয়েই এই যে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি রয়েছে সেটিকে কিন্তু ভাঙার কার্যক্রম শুরু হয় এবং সেটি আমরা দেখেছি যে বেলা 12:30 পর্যন্ত সে কার্যক্রম চলছে। তারপরে 12:30টার পরে এক্সকেভেটরটা এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এরপরে আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা আছে উপরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। যদিও আগুন গত রাতেও দেওয়া হয়েছে, আগুন একবার দেওয়া হয়েছে, নিভেছে, আবার আগুন দেওয়া হয়েছে, এমনটি করা হচ্ছে। এখনও কিন্তু ভবনের ৩য় তলা যেটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু জ্বলছে এবং যারা এখানে আসছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে প্রায় 16 বছরের যে ফ্যাসিজম, 16 বছরের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম ছিল সেটি আসলে 5 আগস্ট কিন্তু সেটির অবসান হয়েছে। কিন্তু তারপরেও ভারতে থেকে শেখ হাসিনা তিনি কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন বলে তারা অভিযোগ করছেন এবং একই সঙ্গে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি পেজ থেকে বলা হয়েছিল গত রাত 9টার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মূলত সেই ঘোষণার পর থেকে আমরা দেখেছি যে ছাত্র সমাজ যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ অবস্থা থেকেই গতকালকে বুলডোজার দিয়ে এই বাড়িটি ভেঙে ফেলার ঘোষণা দেন এবং সেই অনুযায়ী আমরা দেখেছি যে 7টার পর থেকেই রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে এখানে সাধারণ মানুষ, ছাত্র জনতা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং এখন আমি যেটি বলছিলাম যে 12:30টার পরে যেই এক্সকেভেটরটি নিয়ে যাওয়া হয় তারপরেও কিন্তু ভাঙার কার্যক্রম থেমে থাকেনি। এখনো কিন্তু আমরা দেখছি করাত দিয়ে, হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে, বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে এবং যে 3টি ভবন রয়েছে ধানমন্ডি ৩২-এ 3টি ভবনেই কিন্তু সে ভাঙচুর করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে সুধা সদন আওয়ামী লীগের যে শেখ হাসিনার যেই বাসভবনটি রয়েছে আমরা দেখেছি যে সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, সেটিতেও ভাঙচুর করা হয়েছে। তারা যেটি বলছেন, আমরা প্রতিবেদনও দেখছিলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন যে একটি বাড়ি ভাঙা আসলে মূল বিষয়টি হচ্ছে বাড়িটি মূল বিষয় নেই, বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ এবং যারা ফ্যাসিজমের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও যারা থাকবেন তাদের জন্য এটি একটি মেসেজ যে যারাই এই দেশে স্বৈরাচারী মনোভাব বা একনায়কতন্ত্র কায়েম করতে চাইবেন তাদের অবস্থা সবারই একই রকম হবে, এমনটি তারা কিন্তু এখান থেকে বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে
এখানে একটি অভিযোগ এসছে যে বহিরাগতরা অনেকেই বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরাও সেটি দেখেছি যে অনেক বহিরাগতরা কিন্তু বিভিন্ন আসবাবপত্র, বিশেষ করে সুধা সদনের আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু নিয়ে যাচ্ছে, ভ্যানে করে তারা নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও এখানে অনেকে বলছেন যে স্বৈরাচারী যে মনোভাব সেটির অনেকটাই এই সুধা সদন কিংবা ৩২-এর বাড়ি সে সকল জায়গার সেটির আসলে অংশ রয়েছে, যার ফলে তারা ক্ষোভ থেকে এই কাজটি করছেন বলে তারা কিন্তু বলছেন। সব মিলে বলা যায় যে আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাড়িটির বিভিন্ন জায়গায় নির্মাণ সামগ্রী বের হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ভাঙা, এখন আগুনও জ্বলছে। তো এখন যারা এই বাড়িতে অবস্থান করছেন বা বাড়িটি ভাঙার চেষ্টা করছেন তারা সবাই কি সাধারণ মানুষ, নাকি সেখানে কোনো ভিন্ন দলের মানুষ বা নেতাকর্মী আছেন কিনা? আসলে ভিন্ন দলের আছেন কিনা সেটি বোঝবার উপায়টা একটু মুশকিল। তার কারণটা হচ্ছে এখানে যারা এসছেন মূলত গতকালকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং সাধারণ বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারেই কিন্তু মূলত এখানে এসছেন। কিন্তু এখানে আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ মানুষই কিন্তু সাধারণ মানুষ। তারা বিভিন্ন জায়গা থেকে কেউ স্কুল কলেজে যাওয়ার সময় এখানে এসছেন, কেউ অফিসে যাওয়ার সময় এখানে দেখতে এসছেন, কেউ ভিডিও ধারণ করতে এসছেন, কেউ আবার ভাঙতে এসছেন সব মিলে। তবে এখন গত প্রায় 2 ঘন্টা ধরে আমরা যেরকম স্লোগান দেখছি সেই স্লোগানে কিন্তু 3টি বিষয় উঠে এসেছে। একটি হচ্ছে স্বৈরাচারী হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এবং একই সঙ্গে ভারত বিরোধী। তাদের বক্তব্যে এই 3টি বিষয় কিন্তু উঠে আসে যে কোনোভাবেই ভারতকে বা ভারতের কোনো ষড়যন্ত্রকে এই দেশের মানুষ আর স্বাভাবিকভাবে মেনে নেবে না বলে তারা কিন্তু বলছেন। এবং যারা আসছেন তারা আসলে কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক কোনো ব্যানার, কোনো ফেস্টুন এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা আসলে সেই অনুযায়ী দেখিনি। সংক্ষেপে জানতে চাই খালেদ রায়হান, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখন পর্যন্ত চোখে পড়েনি, আপনার চোখে পড়েছে কিনা? এবং এই যে এই বাড়িটির ভেঙে ফেলা যে নির্মাণ সামগ্রী সেগুলো অপসারণের জন্য সিটি কর্পোরেশন বা কোনো ধরনের দায়িত্বরত প্রশাসনের কাউকে আপনার দেখা হয়েছে কিনা এই এলাকায়? গত রাত 10টা থেকে 10:15টার মধ্যে কিছু পুলিশ সদস্য এবং সঙ্গে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য এখানে এসেছিলেন। তারপরে এখানে যা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিলেন অনেকটা তাদের তোপের মুখে তারা কিন্তু এখান থেকে চলে যায়। এবং এখন পর্যন্ত আমি মোটামুটি 7টা থেকে এখানে রয়েছি, এখন পর্যন্ত কিন্তু এখানে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখতে পাইনি। বরং আমরা যেমনটি দেখেছি এইখানে যারা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের কথা বলছেন তেমন কিন্তু এখানে কেউ নেই। যারা আছেন সাধারণ মানুষ রয়েছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু বাড়িটিকে ভাঙা শুরু করেছেন। তারা যেটি বলছেন পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। সেক্ষেত্রে এক্সিবিটর হয়তো কিছুক্ষণ পর আবার আসবে। তারা যেটি বলছেন আসলে বাকি যে ভবনটি রয়েছে বা ভবনের অংশ রয়েছে সেইটিকে হয়তো ভেঙে ফেলা হবে। তবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে এখন পর্যন্ত এখানে দেখা যায়নি। ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এদিকে রাজধানী ছাড়াও দেশের নানা জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ অফিস এবং নেতাদের বাসভবনে হয়েছে ভাঙচুর। সকাল থেকে এসব ধ্বংসস্তূপ ঘিরে উৎসুক জনতার ভিড়। কোথাও কোথাও ভাঙা ভবন থেকে ইট রড নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। রাতে ভাঙচুর আগুনের পর সকাল থেকে উৎসুক জনতার ভিড় খুলনার শেখবাড়িতে। ভাঙা ভবনের ইট রড নিয়ে যাচ্ছে অনেকে। এছাড়া সকালে শেখ মুজিবের মুরাল ভাঙা হয়েছে বিএল কলেজ চত্বরে। শুনলাম শেখবাড়ি ভাঙচুর হয়েছে, তাই খুশিতে দেখতে এসেছি, সেলিব্রেট করতে এসেছি আমরা। এটা আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভোলার বাসায়ও হয়েছে ভাঙচুর, দেওয়া হয়েছে আগুন। সকালেও ছিল এই রেশ। কুষ্টিয়ায় ভাঙা হয়েছে মাহবুবুল আলম হানিফের বাড়ি। বরিশালে গুড়িয়ে দেওয়া হয়েছে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন। পিরোজপুরের সাবেক এমপি AKM আওয়াল ও তার ভাই সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়িতে হয়েছে ভাঙচুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মেয়ের জন্যই মূলত এনার মতো একটা ব্যক্তি আজকে অসম্মান হচ্ছে। যদিও ইনু একসময় বাকশাল করছে, তার চিহ্ন আগে মুছে দেওয়া উচিত ছিল। তারপর হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে পাল্টা কর্মসূচি। শিক্ষার্থীরা যেটা করেছে অবশ্যই তাদের পালসের জায়গা থেকে এটা অবশ্যই ঠিক আছে, এটাকে আমরা সাপোর্ট করি। আর আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টায় আছি যে প্রশাসনের সাথে বসে এটাকে বাস্তবায়ন করা। সকালে মাগুরা ও নরসিংদীতে ভাঙা হয় শেখ মুজিবের মুরাল। এছাড়া চট্টগ্রাম, সিলেট, সাতক্ষীরা, রংপুর, নাটোর, কিশোরগঞ্জ সহ নানা জেলায় রাতেই ধ্বংস করা হয় শেখ মুজিবের মুরাল, আওয়ামী লীগের কার্যালয়। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা এবং নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে খুলনায়, সেখান থেকে আছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনাতে এখন পর্যন্ত কোন কোন স্থাপনা ভাঙা হচ্ছে? গত রাত থেকেই তো এই ভাঙার কর্মসূচি শুরু হয়েছে, এবং এখন সেখানকার পরিস্থিতি কেমন? দেখেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার আলোচিত শেখ বাড়িতে গতকাল রাতেই ছাত্র জনতা এই বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আর এখন যেটা আমরা দেখছি যে কিছু সাধারণ মানুষ তাদের ইচ্ছা মতো বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, এবং আশেপাশে থেকে প্রচুর কিছু মানুষ আছে তারা এই বাড়িটার যে বর্তমান দৃশ্য, সেই দৃশ্য তারা দেখতে এসেছে। আমরা আগেই কিছু বলেছি, খুলনার আলোচিত সমালোচিত এই বাড়িটিকে কেন্দ্র করে মানুষের অনেক আগ্রহ ছিল, এবং সেই গতকাল রাতে যেসব বুলডোজার দিয়ে ভাঙা হয় তার পরপরে কিন্তু উৎসুক মানুষ আসে। এবং এর আগে গত 4 আগস্ট এবং 5 আগস্ট ছাত্র জনতা এই বাড়িটিতে আগুন লাগিয়ে ক্ষতিগ্রস্ত করে, এবং তারপর থেকেই কিন্তু বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপর গতকাল রাত থেকে আবারও ছাত্র জনতা বুলডোজার দিয়ে ভেঙেছে। শুধু এই বাড়িটা নিয়ে নয়, আমরা আগেও বলেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে মুজিবুর রহমানের মুরাল, এবং আজ দুপুরবেলা খুলনার BL কলেজে মুজিবুর রহমান মুরাল ভেঙেছে বিক্ষিপ্ত ছাত্ররা। তারা যেটা বলছেন যে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত স্মৃতি চিহ্ন আছে, নিদর্শন আছে, সেগুলো নিশ্চিহ্ন করার জন্যই তাদের এই কর্মকাণ্ড। এবং তারা যেটা বলছেন যে খুলনাতে আওয়ামী লীগের যত স্থাপনা রয়েছে বা যত বিগত সরকারের যত স্থাপনা রয়েছে, তারা সেগুলো নিশ্চিহ্ন করবে বলে তারা কিন্তু আমাদেরকে বলেছে। এবং তারা যেটা বলছেন যে যেহেতু এই যে শেখ বাড়িটি, খুলনার এই যে আলোচিত শেখ বাড়িটি, এই বাড়িটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই এখানে বসবাস করতে, এর মধ্যে একজন বাগেরহাট সাবেক সংসদ ছিলেন, সেখানে বিরোধীদের MP ছিলেন তন্ময় শেখ, উনিও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য ছিলেন, এবং খুলনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন শেখ হাসিনার। শামীমুজ্জামান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমি একটু এবারে চলে যাচ্ছি নরসিংদীতে, সেখান থেকে আছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আপনার কাছেও একটু জানতে চাই যে নরসিংদীতে এখন পর্যন্ত পতিত সরকারের কোন কোন চিহ্ন ভেঙে ফেলা হয়েছে বা এখনো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন, এবং দলীয় ব্যানারে কাউকে আপনার চোখে পড়েছে কিনা? আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নরসিংদী জেলা জজ আদালত প্রাঙ্গণ। আমার ঠিক পিছনে যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরালটি, সেটি আসলে এর আগে কিন্তু 5 আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু আপনি জানেন যে এই পিছনের মুরালটি সহ নরসিংদী জেলার বিভিন্ন স্থাপনায় যেখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার যেসব মুরাল এবং ছবি প্রতিকৃতি ছিল, সবকিছুই কিন্তু এর আগে ভাঙচুর করা হয়েছে। আজ এখানে কিন্তু নরসিংদী আদালত প্রাঙ্গণে আপনি জানেন 3 দিন আগে নরসিংদী জেলার 10 জন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 10 জন নেতা কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পুলিশ। এই যেদিন তাদেরকে গ্রেপ্তার হয়, তারা ওই দিন থানা এবং আদালত প্রাঙ্গণে তারা আসামি এবং তাদের সমর্থকরা জয় বাংলা বলে স্লোগান দেয়। এই স্লোগানের খবরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আজ এই আদালতে তারা যাতে আর এই স্লোগান না দিতে পারে এবং তাদের বিচার দাবি করে স্লোগান দেওয়ার জন্য সকাল থেকে কিন্তু নরসিংদী আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়। তো সকাল থেকে এখানে তারা জড়ো হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়, এবং এই সময় আসামি যেসব ছাত্রলীগের যেসব আসামি রয়েছে তাদেরকে আদালতে তোলার সময় পুলিশের বাধা উপেক্ষা করে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর হামলার চেষ্টা করে, এবং বেশ কয়েকজন আসামিকে মারধরও করা হয়। এ সময় কিন্তু নরসিংদী জেলা আদালতে কর্মরত বিএনপিপন্থী আইনজীবী এবং জেলা ছাত্র দলের যেসব নেতাকর্মী ছিলেন, তারা আসলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু তাদের বাধা উপেক্ষা করে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর হামলা করার চেষ্টা করে, এবং এক পর্যায়ে আমার পিছনের যে ঠিক মুরালটি রয়েছে সেটি আগেই ভাঙচুর করা ছিল, আজও সেখানে তারা সেটি ভাঙচুর করে।
এরপর থেকে কিন্তু এখানে আদালতে যেসব আসামি ছাত্রলীগের যেসব নেতাকর্মীদেরকে আদালতে আনা হয়েছিল তারা কিন্তু এখন আদালতের ভেতরে রয়েছেন এবং বিক্ষুব্ধ যেসব ছাত্র জনতা তারা অনেকেই বাইরে অবস্থান করছেন, তাদেরকে আবার বের করার সময় হয়তো তারা আবার স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখন কিন্তু অনেকটা সংখ্যা কমে গেছে। আগে সকাল থেকেই যে পরিমাণের লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন, এখন তাদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। এখন পুলিশ হয়তো কোন সময় তাদেরকে আদালত থেকে বের করে আবার কারাগারে পাঠায়, সেটির জন্য যারা এখানে উপস্থিত আছে তারা অপেক্ষা করছে। তারা হয়তো এখানে আবার এই ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিবেন, এরকম প্রস্তুতি নিয়ে তারা আছে। এই ছিল আসলে আমার কাছে এখনকার সর্বশেষ। নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। এবারে একই বিষয়ে জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুস্তাফিজ, রাজশাহীতে এখন পর্যন্ত কতটি পতিত সরকারের কতটি অফিস বা ভবন ভাঙচুর করা হয়েছে বা হচ্ছে, সে বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে কিনা আপনার? দেখুন, গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ছিল, অর্থাৎ বলা যেতে পারে ছাত্র জনতার একটি ঢল দেখেছি আমরা গতকাল রাতে। সেই সময় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেগুলো শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমান, ফজিলতুন্নেসা এই জাতীয় নামে যেই আবাসিক হলগুলো ছিল এবং প্রশাসনিক ভবনের যে নামগুলো ছিল সেগুলোর নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং শিক্ষার্থীরা সেখানে কিন্তু স্বপ্রণোদিতভাবে এসেছেন। একটি ঠিক বলা যেতে পারে যে রাজশাহী ঠিক রাতের বেলায় ওই সময় একটি উৎসবের আমেজ ছিল সেই সময়। এবং আমি এখন দাঁড়িয়ে আছি, এটি এর আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এখন সেটি পরিবর্তিত করে এটি হয়েছে বিজয় 24। এভাবে পর্যায়ক্রমে কিন্তু হলগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে এবং গতকাল রাতেই শিক্ষার্থীরা এটি করেছেন। এবং আমরা কথা বলেছিলাম যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা একটি বিষয় বলছিলেন যে নাম পরিবর্তন করা যেহেতু একটি এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে এবং প্রশাসনিক দাপ্তরিক কিছু কার্যক্রম থাকে, যার ফলে এই বিষয়গুলো নিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ প্রশাসনের সঙ্গে তারা বিষয়টি নিয়ে কথা বলছেন এবং তারাও বলছিলেন যে এই নামগুলো পরিবর্তন, অর্থাৎ এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা সমন্বয়করা রয়েছেন, সবারই কিন্তু একটি চাওয়া যে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বা রাজশাহী থেকে তারা বলছিলেন যে এখানে ফ্যাসিস্ট যে দোসররা ছিল তাদের যেন কোনো নাম বা চিহ্ন না থাকে, অর্থাৎ তাদের প্রেতাত্মা যেন কখনো এইখানে এই শিক্ষাভূমিতে আর কখনো তাদের বিচরণ না ঘটে, এইটি কিন্তু তাদের কথা ছিল। এবং তারই ফলশ্রুতিতেই কিন্তু তারা গতকালকে এই যে নাম পরিবর্তন সেটি করেছেন এবং এটি বলা যেতে পারে যে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারাও কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং তারা বলছিলেন যে অর্থাৎ জুলাই আগস্টের পর প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেছে, এরপরে যে পরিবর্তন, এটি শিক্ষার্থীরা বলছিলেন যে এই পরিবর্তনটি হয়তো আরও আগে হওয়া উচিত ছিল, যেটি হয়তো পরে হলেও কিন্তু শুরু হয়েছে এবং তারা বলছেন এটি আরও তাদের প্রত্যাশা ছিল আগে হওয়ার এবং এখন তারা এটি পরিবর্তন হয়েছে এবং পরিবর্তিত সমাজে তারা বলছিলেন যে এখানে কোনো দোসরদের কোনো যেন স্থান না থাকে এবং সেটি তাদের একটি মাত্র লক্ষ্য, যেখানে কোনো দোসরদের অবস্থান না থাকে। কেননা এখানে 15 বছরের ছাত্রলীগের যেই কর্মকাণ্ড ছিল সেগুলোকেই কিন্তু তারা বলছিলেন যে এই ধরনের কর্মকাণ্ডের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আর কখনো সংগঠিত না হতে পারে। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ আমরা দেখেছিলাম এবং সেই সাথে বৈষম্য বিরোধী যারা এখানে সমন্বয়করা রয়েছিলেন তারাও বলছিলেন যে তাদের যে আন্দোলনগুলো ছিল, তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিল, যে ফ্যাসিস্টকে উৎখাতের জন্য আন্দোলন করেছিল, তারা বলছিলেন যে এটি হয়তো তাদের একটি পর্যায়ক্রমে তাদের যে এই ফলগুলো সেটি তারা পাওয়া শুরু করেছেন। জি মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, এতে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন আছে কিনা তাও তদন্ত করে দেখতে হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গভর্নর ডেভিড বিসলি ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।
গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি। তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সহায়তায় ভূমিকা রেখে শান্তিতে নোবেল পুরস্কার পান। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেন। এদিকে রবার্ট এ ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন মার্কিন আইনজীবী, শিক্ষাবিদ এবং সরকারি কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত 6,531 জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। এই সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের এজলাস কক্ষ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। দুপুরে আদালত কক্ষের দুই পাশ ঘিরে রাখেন শত শত নিয়োগ প্রত্যাশী। এ সময় বিচারপতি ও আদালতকে কটাক্ষ করে না স্লোগান দেয়া হয়। আইনজীবীরা জানান, পূর্বের নিয়ম অনুযায়ী 60% নারী কোটা সহ বিভিন্ন কোটা ও মেধার ভিত্তিতে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6,531 জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এ সংক্রান্ত সব আনুষ্ঠানিকতাও শেষ করা হয়। তবে সরকার পরিবর্তনের পর এক রিটের শুনানি শেষে ওই নিয়োগ বাতিল করল হাইকোর্ট বেঞ্চ। রায়ে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দিয়ে আবারও ফল প্রকাশ করতে বলা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে অনেকেই আদালত কক্ষের বাইরে হট্টগোল ও আইনজীবীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় দ্রুত এজলাস কক্ষ ত্যাগ করেন বিচারকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশকে। তাহলে আমাদের আগে থেকে 93টা দেওয়া হতো। আমাদের সুপারিশ প্রাপ্ত করার পরে আমরা 2 দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর 2 দিন আগে আমাদেরকে এসকে করা হয়, আমরা জয়েন করতে পারি না। রেজাল্টটা পাবলিশ হয়েছে, তিনটা মন্ত্রণালয়ের অনুযায়ী রেজাল্টটা করা হয়েছে, তাদের পারমিশন অনুযায়ী। তাহলে অবশ্যই এটা যেহেতু তাদের পারমিশন অনুযায়ী রেজাল্ট হয়েছে, তার মানে এটা অযৌক্তিক না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা যেমনটি প্রতিবেদনেও খানিকটা দেখাচ্ছিলাম যে এই নিয়োগ বঞ্চিতরা নজিরবিহীন বিক্ষোভ করেছেন এজলাস কক্ষে। সেই সময়টায় আপনি হাইকোর্ট চত্বরেই ছিলেন। কি ছিল সেখানকার পরিস্থিতি এবং এর পরবর্তীতে সেই পরিস্থিতি কিভাবে সামাল দেয়া হলো, সব বিষয়ে বিস্তারিত জানাবেন। লোপা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমরা এই কিছুক্ষণ আগেও অনেক আইনজীবীরা এসছেন এই এনএক্সের গেটে। আপনি জানেন, কালকে এখানে একটি ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপর হামলা। আজকে এই বিক্ষোভ প্রায় আধা ঘন্টা ধরে হাইকোর্টের এই এনএক্স ভবনের 3য় তলায় সেখানে বিক্ষোভ হয়েছে, যেটি আসলে আইনজীবীরা বলছেন এবং তারা প্রতিক্রিয়া দিচ্ছেন। এবং এরই মধ্যে আমরা যেটা খবর পেয়েছি যে চিফ জাস্টিসের কাছে এই তথ্য চলে গেছে যে এখানে যে নিরাপত্তাহীনতা, মানে এটি ধারণা করা যাচ্ছে না যে হাইকোর্টের একটি এজলাস কক্ষে লাথি মারা হয়েছে। তার সামনে ভেতরের আমরা খবর পাচ্ছিলাম, আমরা তো আসলে ভেতরে ক্যামেরা এলাও না, ভেতরে আমরা যেটা দেখছিলাম যে কোর্টের মধ্যে, এজলাস কক্ষের মধ্যে বাইরে এত বিক্ষোভ এবং এত একটা ভীতিকর পরিস্থিতি, যার কারণে ভেতরের যে সোফাগুলো থাকে, চেয়ার থাকে, সেগুলো দিয়ে আদালতের কক্ষের দরজা আটকে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম ভাবে ভেতরে এই বিক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশী যারা তারা না ঢুকতে পারেন। তো যে ঘটনা ঘটেছিল, রায় প্রকাশের পরপরই তাদের যেহেতু 6,531 জনের রায় বাতিল হয়ে গেল, নতুন করে মেধার ভিত্তিতে নিতে বলা হয়েছে। এখানে কিন্তু পাল্টাপাল্টি দুটি পক্ষই ছিল, যারা রিট করেছে, অর্থাৎ যারা নিয়োগ বঞ্চিত ছিল আগে, তারা রিটটি করেছিল এবং তাদের পক্ষে রায় যাওয়ার পরে তারা যেমনটা তুলে ধরেছে, তাদের যুক্তি হচ্ছে যে 6,531 জনের মধ্যে 84% গেছে কোটার ভিত্তিতে। অর্থাৎ একটু হিসাব করে দেখলে দেখা যায় 6,531 জনের মধ্যে প্রায় 5,400, অর্থাৎ প্রায় 5,500-এর মতোই হচ্ছে কোটার ভিত্তিতে গেছে। তো এই নিয়ে তাদের বক্তব্য ছিল, যেহেতু এই কোটা বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনার পদত্যাগের পরে, এই যে সরকার পরিবর্তনের পরে যেই নতুন পদ্ধতি এসেছে 93% মেধার ভিত্তিতে এবং বাকি 7% কোটায়, তারা এই যুক্তির বলে তারা সেখানে রিট আবেদন করেছিলেন এবং দীর্ঘ শুনানি, প্রায় মাসখানেকের শুনানির শেষে আজকে কিন্তু রায় দেওয়া হয়েছে যে ওই নিয়োগ বাতিল করে নতুন করে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলা হয়েছে। জাহিদুল বাশার, একটু আপনার কাছে একটু জানতে চাই যে এজলাস কক্ষে ঘিরে যে নজিরবিহীন বিক্ষোভ তারা করেছেন এই নিয়োগ বঞ্চিতরা, সবকিছুরই তো আইনি প্রক্রিয়া আছে। তাদের এই আচরণের প্রেক্ষিতে কি তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপের কথা চিন্তা করছেন কিনা আইনজীবীরা? যদিও খুব স্বল্প সময়ের মধ্যে এই প্রশ্ন করা হলো, পরবর্তীতে হয়তো বিস্তারিত আমরা আরো জানতে পারবো। লোপা, একদমই তাই। দেখুন,
আজকে হাইকোর্ট ডিভিশনে সুপ্রিম কোর্ট বারের একটি বার্ষিক ভোজ সভা চলছে, যার কারণে অনেক আইনজীবীরা এদিকে নেই, কিন্তু যারা খবর পেয়েছেন তারা ছুটে এসেছেন। এবং ওইখানে যে পরিস্থিতি, আপনি চিন্তা করেন যে আধা ঘন্টা ধরে হাইকোর্ট ডিভিশনের একটি কোর্ট, শুধু না এই এনএক্স বিল্ডিং এ যতগুলো কোর্ট আছে 15-20টি যে কোর্ট আছে সবার কিন্তু বিচার প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। সবাই একটি ভীতিকর পরিস্থিতি, করিডোরে চলে এসেছেন। শত শত নিয়োগ প্রত্যাশী তারা বিক্ষুব্ধ হয়ে একটি আদালতের 24 নম্বর এনএক্স কোর্টের দুই পাশ দিয়ে ঘিরে ধরেছে। বিচারপতির যেই খাস কামরা, যেটি পেছন দিক দিয়েও তারা কিন্তু ঢুকতে গেছিল, কিন্তু পুলিশ সদস্যরা সেখানে তাদেরকে আটকে দিয়েছে। আইনজীবীরা তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এখনই যারা এটি করেছে এখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে, এটি ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হাইকোর্টের নিরাপত্তা আরো বাড়ানোর বিষয়টি চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের যিনি রেজিস্ট্রার জেনারেল তার কাছেও কিন্তু সাংবাদিকদের একটা পক্ষ গেছে, আইনজীবীরাও বিভিন্নভাবে তাদেরকে বলেছেন এবং খুব শীঘ্রই হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি জানেন যে যেই বিক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশীরা ছিলেন তারা কিন্তু এখান থেকে সচিবালয়ের গেটে গেছে, সেখানেও তারা বিক্ষোভ করছে। এখানে তাদের পক্ষের বক্তব্য হচ্ছে যে তারা একেবারে চূড়ান্ত নিয়োগের পর্যায়ে ছিল, শুধুমাত্র তাদের মেডিকেলও শেষ, তারা শুধুমাত্র স্কুলে তাদেরকে ফিক্সড করা বাকি ছিল। এই অবস্থায় তারা বলছেন যে অনেকেই এমন হয়েছে যে ছোটখাটো সরকারি চাকরি ছেড়ে দিয়ে এসে এই চাকরির জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। তাদের একটি সামাজিক অবস্থান ছিল যে তারা চাকরি পেয়েছেন, এখন হঠাৎ করে এই রায়ে 5631 জনের নিয়োগ বাতিল হয়ে গেল, এটি তারা কোনোভাবে মেনে নিতে পারছেন। এখানে অনেকে কান্নায় ভেঙে পড়েছিলেন, কিন্তু আইনজীবীরা বলছেন যে তাদের যেহেতু এখনো আপার কোর্ট আছে, তারা আপিল করতে পারবেন, অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। তো সেই জায়গায় থেকে তারা এই ধরনের বিক্ষোভ, এতদিন যেটি আমরা দেখেছি যে আইনজীবীরা বিভিন্ন সময় বিক্ষুব্ধ হয়ে তারা একটা নিয়ম কানুনের মধ্যে থেকে তারা বিক্ষোভ দেখাতেন, কিন্তু আজকে সরাসরি আমরা যেটি দেখলাম যে মানে বিচার প্রার্থী যারা তারা সরাসরি আদালত কক্ষকে ঘিরে রেখেছে। আধা ঘন্টার মধ্যে বিচারক এবং আদালতকে ঘিরে নানান ধরনের কটাক্ষমূলক তারা স্লোগান দিয়েছে। সব মিলিয়ে হাইকোর্টের ভিতরের আইনজীবী এবং যারা এখানে বিচার প্রার্থী আসছেন তারা এই ঘটনায় বেশ ক্ষোভ প্রকাশ করছেন। একই সাথে তারা অনেকটা কি বলবো এটাকে, তারা অনেকটা ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ছেন, প্রশ্ন তুলছেন যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অঙ্গনের নিরাপত্তা নিয়ে। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। বুধবার রাষ্ট্রপতির আদেশে আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এই পদে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। মনির হায়দার প্রায় 3 দশক ধরে দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যাই দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি টিভি চ্যানেল বাংলা ভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও সুপরিচিত। বিশেষ সহকারী হিসাবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে গেল নভেম্বরে 22,500 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই অর্থ বাজার থেকে তোলার কথা থাকলেও গেল 2.5 মাসে এর 83 ভাগই উঠে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর। দ্রুত এই অর্থ বাজার থেকে তুলতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে মত বিশ্লেষকদের। দীর্ঘদিন ধরে তারল্য সংকটে গ্রাহকের টাকা ফেরতে ব্যর্থ হয় কয়েকটি দুর্বল ব্যাংক। গেল বছরের নভেম্বরে ব্যাংকগুলোর আমানতকারীর টাকা ফেরত দিতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপায় কেন্দ্রীয় ব্যাংক। তবে মূল্যস্ফীতি যাতে না বাড়ে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে এ টাকা তোলার উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত 12টি নিলামের মাধ্যমে বাজার থেকে 3,758 কোটি টাকা তুলে নেয়, যা মোট অর্থের মাত্র 17%। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, বাজারে এই মুহূর্তে নগদ টাকার সরবরাহ কম, তাই মূল্যস্ফীতি তেমন বাড়বে না। আমরা বিবি বন্ডের মাধ্যমে আমরা এগুলো এনেছি এবং সেগুলোর ক্ষেত্রে হয়তোবা একটু স্লো যাচ্ছে, কারণ সে বাজারের অবস্থা বুঝেই কিন্তু তারল্যটা আনতে হয়। তারল্যটা এটা আমরা একসাথে দিয়ে প্রথম সপ্তাহে দিয়ে পরের সপ্তাহে তুলে আনাটা এটা কিন্তু মার্কেটে আরও চাপ তৈরি করে। টাকা পেয়ে খানিকটা উন্নতি হয়েছে দুর্বল ব্যাংকগুলোর। গ্রাহকরা অর্থ তুলতে পারছেন আগের চেয়ে বেশি। তবে বিশ্লেষকরা বলছেন, ঘোষণা অনুযায়ী টাকা তুলতে না পারলে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। বাংলাদেশ ব্যাংকের ধারণা ছিল যে আমি যদি বিল বন্ড এগুলো ছেড়ে যে টাকাটা মপ আপ করে নিতে পারি, তাহলে তো এটা আলটিমেটলি কম্পেনসেট হয়ে যাবে বা মোটামুটি কাটাকাটি হয়ে এক জায়গায় একটা স্টেবল পজিশন আসবে। তো সেই কাজটা সম্ভবত হয় নাই। মানে সারপ্লাস ব্যাংক এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক থেকে আর বিল বন্ড পারচেস করে নেই। তাহলে কি বাংলাদেশ ব্যাংকের থেকে সেন্ট্রাল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক রিটার্নটা ঠিক মতো দেয়নি, তাদেরকে অফার করে নেই?
বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাতে আমানতের গতি কমে যাওয়ায় নিয়মিত বিল ও বন্ডের নিলামের বাইরে বাংলাদেশ ব্যাংক বিলে আগ্রহ কম দেখাচ্ছে ব্যাংকগুলো। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেন্ট মার্টিনের পর্যটন নীতিমালা প্রায় চূড়ান্ত। পর্যটন কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে পরিবেশ অধিদপ্তর। এতে নিষিদ্ধ হচ্ছে ছেঁড়াদিয়া দ্বীপে পর্যটন। ফেব্রুয়ারিতে স্থানীয়দের নিয়ে দ্বীপ জুড়ে চলবে প্লাস্টিক ও পলিথিন মুক্তকরণ। পর্যটন নির্ভরদের জন্য রাখা হয়েছে বিকল্প আয়ের ব্যবস্থাও। সেন্ট মার্টিন থেকে এখনও মুছে যায়নি ঘূর্ণিঝড় চিত্রাংয়ের ক্ষত। সবচেয়ে বেশি ক্ষতি উত্তর পূর্বের ডেলিপাড়ায়। অভিযোগ, করোনার সময় ঢিলেঢালা নজরদারির সুযোগে সৈকতের প্রবাল কেটে হয়েছে আবাসিক হোটেল, উজাড় হয়েছে কেয়াবন। আইনের পরোয়া না করেই গড়ে উঠেছে কয়েকশো কটেজ। তার উপর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাড়ছে পর্যটকের চাপ। গলাচিপা থেকে সৈকত ধরে ছেড়াদিয়ায় যেতে চলছে 3 হুইলার, মোটরসাইকেল। পরিবেশ সংরক্ষিত এলাকায় এই যথেচ্ছ আচরণে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য। ছেড়া দ্বীপটাকে কি করে ট্যুরিস্টদের অনিয়ন্ত্রিত প্রবেশ থেকে আটকানো যায়, সেজন্য কোনো কিছু করা যায় কিনা ওখানে সীমানার মতন, সেটা একটা থাকছে। সকাল 8টা থেকে রাত 8টা আমরা কোস্টগার্ডের পাহারার ব্যবস্থা করেছি, কিন্তু ওই যে যারা জাহাজ মালিক এবং হোটেলের মালিক তারা তো পর্যটকদেরকে ওইটা বলেই প্যাকেজ বলে যে আমরা নিয়ে যাব। মার্চ থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা চিন্তা করে ফেলবো সেন্ট মার্টিনে আমরা কি কাজ এলাও করব, কি কাজ এলাও করব না। প্রায় 8 কিলোমিটারের এই প্রবাল দ্বীপে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে ভ্রমণের অনুমতি। দিনে গড়ে পর্যটক আসেন 8 থেকে 10,000। তবে এবার তা নিয়ন্ত্রণ করেছে সরকার। ফেব্রুয়ারিতে হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এতে স্থানীয়রা যেন ক্ষতির মুখে না পড়েন তাই নেওয়া হচ্ছে কর্মসংস্থানের উদ্যোগও। স্থানীয় 200 ভলান্টিয়ারও ইনভলভ করতে পারেন, সেটাও কিন্তু একটা কর্মসংস্থান হবে। যে তারা এই জিনিসগুলো কালেক্ট করে আমাদেরকে দেবে, তারা একটা ভলান্টিয়ার সার্ভিস দিলেও আমরা একটা টোকেন কিছু তাদেরকে দেব। ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে যে তারা সেন্ট মার্টিনে ট্যুরিজমের উপর নির্ভরশীল জনগোষ্ঠীকে অল্টারনেটিভ লাইভলিহুড ট্রেনিং দেবে। স্বচ্ছ নীল পানির নিচে বর্ণিল মাছ আর বিস্তীর্ণ প্রবাল প্রাচীরই সেন্ট মার্টিনের বৈশিষ্ট্য। এখানে একসময় 100 প্রজাতির প্রবাল থাকলেও এখন নেমে এসেছে অর্ধেকে। কমেছে পরিযায়ী পাখি ও সামুদ্রিক কচ্ছপের আনাগোনা। এ অবস্থায় আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালের গবেষণা বলছে পর্যটন নিয়ন্ত্রণ করা না গেলে 2045 সাল নাগাদ প্রবাল শূন্য হয়ে যেতে পারে সেন্ট মার্টিন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়ি পুরোপুরি ভাঙা হয়ে গেছে কিনা বা কখন থেকে ভাঙা শুরু হয়েছে, সেখানে কারা ভাঙছে, সবশেষ বিস্তারিত জানাবেন। এই বাড়িটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা রাজাপুর গ্রামের এই বাড়ি বসুরহাট পৌরসভার পাশেই। এটি ওবায়দুল কাদেরের বাড়ি এবং এই বাড়িতে ওবায়দুল কাদের যে আসলে থাকেন, পাশাপাশি তার ভাই আব্দুল কাদের মির্জা এখানে থাকেন, যিনি বসুরহাট পৌরসভার মেয়র ছিলেন। তো এখানে 12টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আসে এবং তারা এখানে এই বাড়িতে তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে কিছু কিছু জায়গাতে। আমি যদি একটু দেখাই যে বিক্ষুব্ধ ছাত্র জনতার বক্তব্য হচ্ছে এই বাড়ি থেকে অনেক অপকর্ম করা হয়েছিল বিগত সময়ে এবং মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, অর্থাৎ ফ্যাসিবাদের যত কায়দা কানুন আছে সব এই বাড়ি থেকেই পরিচালনা করা হয়েছিল এবং মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছিল। ফলে এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকে গতকালে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছিল এই বাড়িতে হামলার বিষয়ে এবং আজকে 12টার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে আসে এবং এসে ওবায়দুল কাদের যে বাড়িতে আসলে থাকেন সেই বাড়িটি এবং মির্জা কাদেরের বাড়ি এবং তার ভাই শাহাদাত হোসেনের বাড়ি এইগুলোতে ভাঙচুর অগ্নিসংযোগ করে এবং 2টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ি ছেড়ে এখান থেকে ত্যাগ করে। এখনো কিছু কিছু রয়েছেন এবং তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বাড়ির বিভিন্ন জায়গাতে ভাঙচুর করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সামনে একটি গাড়ি রয়েছে যেটিতে আগুন জ্বলছে এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা দেখবেন।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো অবৈধ ভারতীয় অভিবাসীদের। 104 জনকে নিয়ে পাঞ্জাবে পৌঁছায় মার্কিন বিমান। ইউরোপিয়ান ফুটবলে বড় দলগুলোর লড়াই রাতে আলাদা লিগে মাঠে নামছে লিভারপুল, বার্সেলোনা ও ইন্টার মিলান। ঘন কুয়াশায় গোপালগঞ্জ ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদরে 4 গাড়ির সংঘর্ষের ঘটনায় 1 জন নিহত ও অন্তত 20 জন আহত হন। পুলিশ জানায় সকাল 7টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস ঘোষগাতি এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান ও ট্রাকের সঙ্গে যানবাহন দুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে প্রায় 3 ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এদিকে ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 1 যাত্রী নিহত হন। ভোরে বরিশাল কুয়াকাটা সড়কে এই দুর্ঘটনায় অটো চালক সহ আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের তদারকিতেও থামছে না মহাসড়কে অবৈধ 3 হুইলারের দৌরাত্ম্য। নিষিদ্ধ ঘোষিত 3 চাকার এসব যানবাহনের বেপরোয়া গতি আর নিয়ম নীতির তোয়াক্কা না করায় সৃষ্টি হচ্ছে যানজট, পাশাপাশি বেড়ে চলেছে দুর্ঘটনায় প্রাণহানি। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে 105 কিলোমিটার এলাকায় অবাধে চলছে 3 হুইলার। চালকদের অদক্ষতা আর বেপরোয়া গতির কারণে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। গত 1 বছরে 171টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয় 152 জনের। তাদের কোনো নিয়ম কারণ মানুষের কোনো কিছু নাই, তাদের হিতার জ্ঞান বলতে নাই, তারা নামের ড্রাইভার হয়েছে। আমরা 3 হুইলার 13,999টি আটক করে তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি যেন তারা মহাসড়কে উঠতে না পারে, কারণ এই গাড়িগুলো মহাসড়কে উঠলে দুর্ঘটনা বেশি ঘটে। রংপুর ঢাকা মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইকে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। নাটোরের স্বল্প দূরত্বে বাসের বদলে 3 চাকার যানবাহনেই যাচ্ছেন যাত্রীরা। এ কারণে ঠেকানো যাচ্ছে না অবৈধ এসব যান, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ধরনের পথসেবা আমরা পরিচালনা করে থাকি, বিশেষ করে 3 হুইলারদের চালক এবং হেল্পার চালকদের সচেতন করে থাকি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে অটোরিকশার কারণে বাড়ছে দুর্ঘটনা। লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজবাড়ী, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরার মহাসড়কেও একই চিত্র। গত 2 মাসে ঢাকা শেরপুর মহাসড়কে 15 এবং কুষ্টিয়ার মহাসড়কে নিহত হন 16 জন। বেশি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে কারণ ওরা তো প্রশিক্ষণ প্রাপ্ত না। রাস্তার নিরাপদ করার জন্য আমাদের মন্ত্রণালয়, বিআরটি সদর কার্যালয়, বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসক কর্তৃক আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।